আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা MBA এর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর চ্যাপ্টার 4 এর উপরে ক্লাস নিব। গত ক্লাসগুলোতে আমরা থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা ম্যাথ দেখব, অর্থাৎ আমরা যে সকল বিষয় আলোচনা করেছি অর্থাৎ টার্গেট কস্টিং রিলেটেড, তাহলে আমরা ওই রিলেটেড একটি অঙ্ক দেখব। তাহলে আমরা প্রথমে একটা অঙ্ক দেখি। প্রবলেম 5, কস্ট প্লাস টার্গেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট প্রাইসিং. Richard Beck is the managing partner of a business that has just finished building a 60-room motel. Beck anticipated that he will rent these rooms for 15,000 nights next year or 15,000 room nights. All rooms are similar and will rent for the same price. Beck anticipates the following operating cost for next year's. Variable costing cost টাকা 5 per room night, fixed cost salaries and wages টাকা 1,90,000, maintenance of building and pool 40,000, other operating and administrative cost 1,45,000, total fixed cost টাকা 3,75,000. The capital invested in the motel is টাকা 9 lakh. The partnership target return on investment is 25%. Beck expected demand for rooms to be Beck expects demand for room to be uniform throughout the year. He planned to price the room at full cost plus markup on full cost to earn the target return on investment. Requirement 1. What price should Beck charge for a room night? What is the markup as a percentage of the full cost of a room night? Requirement 2. Beck's market research indicate that if the price of a room night determined to in requirement 1 is reduced by 10%, the expected number of room night Beck could rent would increase by 10%. Should Beck reduce price by 10%? Show your calculation. তাহলে এখানে আমরা দেখতেছি যে রিচার্ড ব্যাগ নামে একজন ব্যক্তি, সে 60টা রুম তৈরি করছে এবং সে এটা ভাড়া দিবে, অর্থাৎ মোটেল হিসাবে তৈরি করছে, অর্থাৎ আমরা যেমন হোটেল মোটেল বলি। তো আগামী 1 বছরে সে এই 60টা রুম প্রতিদিন ভাড়া দেবে। সে সারা বছরে মোট 15,000 বার, অর্থাৎ যদি 60টা রুম প্রতিদিন ভাড়া হয় এবং বছরে 365 দিনের মধ্যে 300 দিনও ভাড়া হয় গড়ে, তাহলে 318 অর্থাৎ 18,000 বার বা 18,000 রুম ইন্ডিভিজুয়ালি ভাড়া হয়। তো সে ধরছে 15,000 রুম সে ভাড়া দিতে পারবে, মানে 15,000 বার। তো এখন তার কস্টগুলো দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট হচ্ছে 5 টাকা, ফিক্সড কস্টগুলো দেওয়া আছে, তার ইনভেস্টমেন্ট দেওয়া আছে 9 লাখ টাকা এবং ইনভেস্টমেন্টের উপরে সে 25% প্রফিট করতে চায়। তো এর ভিত্তিতে রিকোয়ারমেন্ট 1 হচ্ছে হোয়াট প্রাইস শুড ব্যাক চার্জ ফর এ রুম নাইট। এখন কত টাকা প্রতি রুমের জন্য, প্রতি রাত্রে, এক রাত্রের জন্য কত টাকা চার্জ করলে তার যে 25% প্রফিট সে করতে চায় কস্টের উপরে সেটা পূরণ হবে। এবং তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য মার্কআপ অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য ফুল কস্ট অফ এ রুম নাইট, অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্টের উপরে 25% আমরা প্রফিট করলে রুম নাইটের কস্টের উপরে কত পার্সেন্ট মার্কআপ বা প্রফিট হয় সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে যে রিসার্চে দেখা গেছে আমরা যদি 1 নাম্বার ক্যালকুলেশনে যেই প্রাইস আমি সেট করছি
এর চেয়ে যদি আমরা 10% রিডিউস করি প্রাইসটা, আমাদের রুম নাইট এর সংখ্যা অর্থাৎ বুকিংয়ের সংখ্যা বা ভাড়ার সংখ্যা 10% ইনক্রিজ করবে। তাহলে আমরা কি আমাদের প্রাইসটা 10% কমাবো কিনা সেটা আমাদেরকে দেখাতে বলছে। আমরা অঙ্ক দেখলাম এখানে প্রবলেম 5, যেখানে বলা ছিল যে রিচার্ড ব্যাক, সে একজন পার্টনার, সে 60টা রুম তৈরি করছে ভাড়া দেওয়ার জন্য। সে সারা বছর ভাড়া দেবে। সে আশা করতেছে যে সারা বছরে সে 15,000 বার ভাড়া দিতে পারবে, অর্থাৎ 15,000 রুম মানে সারা বছরে মিলে 15,000 রুম ভাড়া দিতে পারবে। তো তার কিছু কস্ট দেয়া আছে, ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট। তো আমাদেরকে বলছে যে কত টাকা করে সে চার্জ করলে সে তার যে টার্গেট প্রফিট অর্থাৎ ইনভেস্টমেন্টের উপরে 25% সে সেটা অর্জন করতে পারবে। এছাড়া আরও কিছু রিকোয়ারমেন্ট আমাদের এখানে বলা আছে, সেই অনুযায়ী আমরা অঙ্কটা দেখব। তাহলে প্রথমেই 1 নাম্বার রিকোয়ারমেন্ট এখানে বলা আছে আমার যে হোয়াট প্রাইস শুড ব্যাক চার্জ ফর এ রুম নাইট। তো আমাদের কত প্রাইস সে চার্জ করবে সেটা আমাদেরকে দেখতে হবে যে আমাদের টার্গেট কী। আমাদের টার্গেট হচ্ছে আমরা ইনভেস্টমেন্টের উপরে 25% প্রফিট করব। আমরা এমন প্রাইস সেট করব যাতে আমাদের ইনভেস্টমেন্টের উপরে 25% প্রফিট বা প্রফিট মার্জিন অর্জিত হয়। তাহলে প্রফিট কত, আমরা হোয়াট অ্যামাউন্ট অফ প্রফিট উই ওয়ান্ট টু রিয়ালাইজ অর উই ওয়ান্ট টু গেট। প্রথম হচ্ছে যে টার্গেট অপারেটিং ইনকাম। আমাদের অপারেটিং ইনকাম টার্গেট হচ্ছে টার্গেট রিটার্ন, আচ্ছা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল ইনটু, অর্থাৎ এই ইনটুটা এখানে আমরা এখানে লিখতাম, আমাদের ওখানে জায়গা হবে না, এই জন্য আমরা ইনটুটা এই পাশে দিতেছি এবং এই পাশে লিখতেছি। তাহলে ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল ইনটু টার্গেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, আমরা এটাকে এইভাবে লিখি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI। তাহলে আমরা ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের 9 লাখ ইন্টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে 25%, অর্থাৎ আমরা প্রফিট করতে চাই এর 2,50,000। তাহলে আমাদের টার্গেট অপারেটিং ইনকাম হচ্ছে 2,50,000। এরপর টোটাল ফিক্সড কস্ট, আমাদের দেয়া আছে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 3,75,000। আচ্ছা, টার্গেট কন্ট্রিবিউশন মার্জিন অথবা আমি টার্গেট কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়ালস আচ্ছা, এইখানে আমাদের 2,25,000, তাহলে 3, 2, 5, 6 লাখ টাকা।
আচ্ছা, এখন আমরা এই জায়গাটাতে একটু আসি, টার্গেট কন্ট্রিবিউশন মার্জিন। আমরা বিবিএতে থার্ড ইয়ারে যখন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পড়ছি তখন আমরা কন্ট্রিবিউশন মার্জিন শব্দটা সম্পর্কে পরিচিত হয়েছি। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বলতে কি বোঝায়? আমরা সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই। এখন এই কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে কি থাকে? কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে থাকে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে আমরা এখানে আমাদের এই ব্যবসায়ে আমাদের প্রফিট হচ্ছে, আমরা চাই 2,25,000 টাকা, আর আমাদের ফিক্সড কস্ট হচ্ছে 3,75,000 টাকা। তার মানে টোটাল 6 লাখ ফিক্সড কস্ট প্লাস প্রফিট হচ্ছে আমার দুইটা মিলে হচ্ছে 6 লাখ। দিজ আর দ্য কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা, এখন তাহলে আমার এই ব্যবসায় থেকে কন্ট্রিবিউশন মার্জিন আমার প্রয়োজন 6 লাখ টাকা, যাতে আমি ফিক্সড কস্টটাও কভার করতে পারি এবং আমার ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ প্রফিটটাও আমি আর্ন করতে পারি। আচ্ছা, টার্গেট কন্ট্রিবিউশন মার্জিন পার রুম নাইট। আমাদের টোটাল 6 লাখ টাকা কন্ট্রিবিউশন মার্জিন দরকার সারা বছরে। তাহলে প্রতি রুম থেকে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত? তো আমরা আমার টাকা 6 লাখ ডিভাইডেড বাই আমার রুম সংখ্যা হচ্ছে সারা বছরের টোটাল 15,000। তার মানে টাকা 40 আমার প্রতি রুম আমি যে ভাড়া দিব প্রতিদিনের জন্য, তাহলে ওখানে আমার 40 টাকা কন্ট্রিবিউশন মার্জিন দরকার। তাহলে প্রতি রুম থেকে 40 টাকা করে আমি পাইলে আমি 15,000 রুমে 6 লাখ টাকা কন্ট্রিবিউশন মার্জিন পাবো সারা বছরে। তাহলে আমার টার্গেট অ্যাচিভ হবে। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে কি আছে? ফিক্সড কস্ট আছে, আর হচ্ছে আমার প্রফিট আছে। আরেকটা উপাদান ভেরিয়েবল কস্ট, সেটা আমার এই 40 টাকার মধ্যে নাই। তাহলে অ্যাড ভেরিয়েবল কস্ট পার রুম নাইট। আমার প্রতিদিন এক একটা রুম নাইটের জন্য 5 টাকা ভেরিয়েবল কস্ট হয়। তাহলে প্রাইস টু বি চার্জ পার রুম নাইট হচ্ছে 45 টাকা, টাকা 45। তাহলে আমার প্রতি রুম থেকে 45 টাকা প্রয়োজন। অর্থাৎ আমি যদি প্রতি রুমের জন্য 45 টাকা প্রতি রাতের জন্য চার্জ করি, তাহলে আমার ভেরিয়েবল কস্টটা আমি কভার করতে পারবো 5 টাকা। এরপরে আমার ফিক্সড কস্টটা কভার হবে এবং আমি 2,25,000 টাকা প্রফিটও পাবো। তাহলে আমার প্রতি রুমের জন্য আমার চার্জ করতে হবে 45 টাকা। আচ্ছা, এখন এইটা আমরা একটু প্রুফ দেখি যে 45 টাকা যদি আমরা চার্জ করি প্রতি রাত্রের জন্য, তাহলে আমাদের 2,25,000 টাকা অর্থাৎ 25% অফ আওয়ার ইনভেস্টমেন্টকে, এটার 2,25,000 আমাদের প্রফিট হয় কিনা। আমাদের প্রুফ দেখাটা কিন্তু রিকোয়ারমেন্টে নাই, আমাদের শুধু রিকোয়ারমেন্টে আছে কত টাকা আমরা চার্জ করব। তো আমরা বের করলাম 45 টাকা আমরা চার্জ করব। এখন 45 টাকা চার্জ করলে আসলেই আমার 2,25,000 টাকা প্রফিট আসে কিনা সেই জিনিসটা আমি একটু দেখাই দিব। আমার অঙ্কের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা যদি না করি তাও কোনো সমস্যা নাই।
টোটাল রুম রেভিনিউ হচ্ছে আমার রুমের সংখ্যা 15,000 টাকা 45 হচ্ছে 6,75,000 টাকা। লেস ভেরিয়েবল কস্ট হচ্ছে 15,000 ইন্টু টাকা 5 5,15,75 অথবা আচ্ছা সিএম 6 লাখ লেস ফিক্সড কস্ট 3,75,000 প্রফিট 2,25,000। তাহলে আমরা দেখলাম আমাদের যে টার্গেট প্রফিট 25% অফ আওয়ার ইনভেস্টেড ক্যাপিটাল অর্থাৎ 2,25,000। আমরা যদি 45 টাকা পার রুম নাইট চার্জ করি তাহলে আমরা 2,25,000 টাকায় অ্যাচিভ করতে পারবো। সেই হিসাবে আমাদের রুম নাইট পার রুম নাইট হচ্ছে এর প্রাইস হচ্ছে 45। আচ্ছা, এখন আমার 1 নম্বর রিকোয়ারমেন্টের আরেকটা অংশ ছিল যে হোয়াট ইজ দ্য মার্কআপ অ্যাজ এ পার্সেন্টেজ অফ ফুল কস্ট অফ এ রুম নাইট। কস্টের উপরে আমার মার্কআপ কত, অর্থাৎ আমার প্রফিটের পার্সেন্টেজ কত। তাহলে ফুল কস্ট অফ এ রুম ইকুয়ালস ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, অথবা আমি লেখার সুবিধার্থে আমরা ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট হচ্ছে টাকা 5, ফিক্সড কস্ট আমার এখানে প্রত্যেক রুমের আলাদা ফিক্সড কস্ট কত সেটা আমার বলা নাই, বলা আছে ফিক্সড কস্ট হচ্ছে স্যালারি, মেনটেনেন্স, আদার অপারেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, 3টা ফিগার দেওয়া আছে। টোটাল হচ্ছে 3,75,000 টাকা। তাহলে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে টাকা 3,75,000 ডিভাইডেড বাই আমার রুমের সংখ্যা হচ্ছে 15,000। তাহলে 3,75,000 ডিভাইডেড বাই 15,000 টাকা 5 প্লাস টাকা 25 টাকা 30। তাহলে আমার ফুল কস্ট অফ রুম, দ্যাট মিনস টোটাল কস্ট। এখন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমার যে প্রফিটটা টোটাল কস্টের বা ফুল কস্টের কত পার্সেন্ট। আচ্ছা, তাহলে মার্কআপ পার রুম rental price per room minus full cost per room। রেন্টাল প্রাইস হচ্ছে টাকা 45 মাইনাস ফুল কস্ট হচ্ছে টাকা 30। আমার মার্কআপ পার রুম হচ্ছে 15, then markup percentage on full cost, অথবা
percentage of markup on full cost. টাকা 15 divided by টাকা 30 equals 50%. তাহলে আমার 30 টাকা হচ্ছে ফুল কস্ট আর মার্কআপ হচ্ছে 15 টাকা, তার মানে ফুল কস্টের 50% হচ্ছে আমার মার্কআপ। তাহলে এই পর্যন্ত, আচ্ছা এইটা প্রুফ না, এটা আমার অঙ্কের রিকোয়ারমেন্ট। এই পর্যন্ত আমরা রিকোয়ারমেন্ট 1 করলাম, অর্থাৎ রিকোয়ারমেন্ট 1 ছিল হোয়াট প্রাইস শুড ব্যাগ চার্জ ফর এ রুম নাইট, অর্থাৎ রুম নাইটের জন্য প্রতি রাত্রের জন্য কত টাকা চার্জ করা উচিত, এবং হোয়াট মার্কআপ অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য ফুল কস্ট অফ দ্য রুম নাইট, এবং ফুল কস্টের কত পার্সেন্ট আমাদের মার্কআপ আমরা পাচ্ছি। দেন রিকোয়ারমেন্ট 2, রিকোয়ারমেন্ট 2তে বলা আছে যে যদি ব্যাগ সে তাদের একটা রিসার্চে দেখা গেছে যদি তারা প্রাইসটাকে 10% কমায়, আমাদের বর্তমান প্রাইস হচ্ছে 45 পার রুম নাইট, এটা যদি 10% কস্টটা কমানো হয় অর্থাৎ প্রাইসটা কমানো হয় তাহলে রুম বুকিংয়ের সংখ্যা 10% বাড়বে। তাহলে whether ব্যাগ শুড রিডিউস দ্য প্রাইস, এখন প্রাইস রিডিউস করা উচিত কিনা সেটা আমরা দেখব। If price is reduced by 10%, the number of room bag rent would increase by 10%. আচ্ছা, এই কথাটা আমরা লিখলাম না, এটা যেহেতু বলা আছে। আমরা এখন রিকোয়ারমেন্ট 2 দেওয়া আছে দ্য নিউ প্রাইস পার রুম, অর্থাৎ যদি চেঞ্জ হয়, would be 90% of টাকা 40 equals, তাহলে এখন আছে 45 আর নিউ হবে এর 90%, অর্থাৎ টাকা 40.50। আর দ্য নিউ নাম্বার অফ রুম the new number of room night would be তাহলে বর্তমানে আছে 15,000 রুম, আর যদি 10% আমরা আমাদের চার্জ কমাই, রেন্ট কমাই, তাহলে এটা আরও 10% বাড়বে, অর্থাৎ বর্তমানের চেয়ে 110% হবে, সেটা হবে 16,500। তাহলে আচ্ছা, এখন আমাদের নিউ কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? নিউ কন্ট্রিবিউশন মার্জিন পার রুম নাইট 40.5 মাইনাস টাকা 5, অর্থাৎ আমার সেলস প্রাইস থেকে আমার ভেরিয়েবল কস্টটা আমরা মাইনাস করলে পাবো টাকা 30.5।
তাহলে আগে আমরা আমাদের রুম প্রতি কন্ট্রিবিউশন মার্জিন পাইতাম 40 টাকা, অর্থাৎ 45 - 5। এখন আমরা রুম প্রতি কন্ট্রিবিউশন মার্জিন পাবো আমাদের নিউ সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। কারণ আমরা বলছি যদি আমরা আমাদের রেন্টাল চার্জ কমাই বাই 10%, আমাদের রুম বুকিং সংখ্যা বাড়বে বাই 10%। আমাদের ভেরিয়েবল কস্ট অথবা ফিক্সড কস্ট কমবে অথবা বাড়বে, এই ব্যাপারে আমাদের কোনো তথ্য দেওয়া নাই, অর্থাৎ কস্ট উইল রিমেইন সেম। তাহলে আমাদের প্রাইস কমতেছে কিন্তু কস্ট আমাদের রিমেইন সেম, অর্থাৎ ভেরিয়েবল কস্ট আগের মতো 5 টাকায় আছে। অর্থাৎ আমার এখন কন্ট্রিবিউশন মার্জিন পার রুম নাইট হবে 35.5। আচ্ছা, এখন টোটাল কন্ট্রিবিউশন মার্জিন would be টাকা 35.5 into 16,500, অর্থাৎ এখন প্রতি রুমে 35 টাকা 50 পয়সা আমার কন্ট্রিবিউশন মার্জিন। রুমের সংখ্যা হবে এখন 16,500। তাহলে আমি সারা বছরে আমি কন্ট্রিবিউশন মার্জিন পাবো টাকা 5,85,750। তাহলে আগে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাইতাম হচ্ছে 6 লাখ টাকা, আর যদি আমরা প্রপোজ চেঞ্জ নিয়ে আসি তখন আমার ইয়ারলি কন্ট্রিবিউশন মার্জিন হবে 5,85,750 টাকা। তাহলে আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে কি থাকে, এখানে থাকে ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এখন ফিক্সড কস্ট আমাদের রিমেইন সেম, অর্থাৎ 3,75,000 টাকা আগে যা ছিল তাই। তাহলে আগে আমার কন্ট্রিবিউশন মার্জিন ছিল 6 লাখ, সেইখান থেকে 3,75,000 বাদ দিলে আমার 2,25,000 থাকতো প্রফিট। এখন আমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 5,85,750। এইখান থেকে যদি আমি 3,75,000 টাকা অ্যাজ এ ফিক্সড কস্ট বাদ দিই তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু আগের চেয়ে কমে যাবে। তাহলে ইচ্ছা করলে তুমি ওই ক্যালকুলেশনে যাইতে পারো, নাও যেতে পারো, অর্থাৎ টোটাল কন্ট্রিবিউশন মার্জিন থেকে তুমি ইচ্ছা করলে লেস ফিক্সড কস্ট 3,75,000 টাকা মাইনাস করতে পারো, দেন প্রফিট হচ্ছে 2,10,750। তাহলে এই ফিক্সড কস্ট এবং প্রফিট এই ক্যালকুলেশন আমরা দেখাইতে পারি, নাও দেখাইতে পারি। ইচ্ছা করে কন্ট্রিবিউশন মার্জিন কমে গেছে, আমার আগে ছিল 6 লাখ, এখন হচ্ছে 5,85,750। এইখান থেকে ইচ্ছা করলে আমরা ডিসিশন নিতে পারি। আবার যদি না আমরা আরেকটু ক্লিয়ার করতে চাই তাহলে আমরা প্রফিট পর্যন্ত যাইতে পারি। তাহলে আমরা দেখতেছি যে আমরা যদি প্রপোজ চেঞ্জ নিয়ে আসি, অর্থাৎ আমাদের রেন্ট 10% রিডিউস করি, তখন আমাদের যদিও আমার রুম বুকিং 10% উইল ইনক্রিজ বাট আওয়ার আলটিমেট প্রফিট উইল ডিক্রিজ। দ্যাটস ওয়াই উই শুড নট রিডিউস আওয়ার রেন্টাল প্রাইস। তাহলে আমাকে এখন কমেন্ট করতে হবে, যেহেতু আমার রিকোয়ারমেন্ট 2 হতে বলা আছে আমার যে শুড ব্যাক রিডিউস প্রাইস বাই 10%, শো ইউর ক্যালকুলেশন। তাহলে ক্যালকুলেশন আমরা দেখাইছি, ক্যালকুলেশন করে আমরা এখন ডিসিশন দেব। ব্যাক শুড নট রিডিউস দ্য প্রাইস বাই 10% বিকজ it will decrease its contribution margin or it will decrease its অপারেটিং প্রফিট। যে কোনো একটা দেখলে হলো যে কন্ট্রিবিউশন মার্জিন কমাবে অথবা অপারেটিং প্রফিট কমাবে যদি সে 10% রিডিউস করে তার রেন্টাল প্রাইস অথবা তার ভাড়া। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আমাদের এখানে যে উদ্দেশ্য ছিল আমাদের টার্গেট প্রফিট, তাহলে টার্গেট প্রফিট মেনটেন করার জন্য আমরা আমাদের প্রাইসটা কতটুকু সেট করব, এবং যদি আমরা মানে কস্ট ডিক্রিজ করি অথবা ইনক্রিজ করি এর ইফেক্টটা কী পড়বে
সেই বিষয়ে আমরা এখানে দেখেছি। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবা এবং নিয়মিত পড়াশোনা করবা আর দোয়া করবা যাতে আমরা খুব শীঘ্রই আবার ফিজিক্যাল ক্লাসে ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম।